গল্প বলার হেকমা নেই গালে গপ্প, ভালো লাগার রেশমা নেই গালে গপ্প। চেনা অচেনা কাহিনী ভাষায় বোনা, বন্ধু তার ভাষা খুঁজে নে গাল গপ্প। গাল গপ্প, গাল গপ্প, গাল গপ্প। গালগপ্পে নিয়মিত শোনাবো চেনা অচেনা মন ছুঁয়ে যাওয়া রোমাঞ্চকর সব গল্প। কিন্তু আপনাকে ছাড়া আসর তো জমবে না, তাই আপনাকে চাই, তোমাকে চাই, তোকে তো চাই আষ্টে পিষ্টে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিলেই মেতে উঠবো গালগপ্পে, সবাই একসঙ্গে। গালগপ্পে এখনকার গপ্প যেখানে বাঘের ভয়। রচনা ইভান গুপ্ত, শব্দগ্রহণ অপু আইচ, আবহ বিশ্বদীপ বিশ্বাস, সামগ্রিক পরিকল্পনায় আমি দীপঙ্কর। শুরু করার আগে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই গল্পের একটি অংশ স্যার আর্থার কোনান ডয়েলের দ্য ব্রাজিলিয়ান ক্যাট থেকে অনুপ্রাণিত। শুনছেন যেখানে বাঘের ভয়। ডক্টর, স্টেটমেন্টটা কবে নাগাদ? দাঁড়ান মশাই, দাঁড়ান দাঁড়ান। এই এক কথা, দেখছেন তো কি অবস্থা। পেশেন্ট সারভাইভ করলে হয়, প্রচুর ব্লাড লস হয়েছে। না না, এখন তো বলছি না, জ্ঞান এলে না হয়। আসলে ওনার স্টেটমেন্টের ওপরই পুরো কেসটা। সেসব আপনাদের ব্যাপার, 48 ঘন্টা আগে কাটুক। সেপ্টিসেমিয়ার ভয়টা তো রয়েছে। সিস্টার, টিএক্সে ইঞ্জেকশন তো দেওয়াই হয়েছে, অক্সিজেন এখন চলুক। আর হ্যাঁ, পেশেন্ট সিঙ্ক করলে আগে কোরামাইন দেবেন, তারপর আমায় ডাকবেন। জানুয়ারি 2022। প্রায় 1 মাস আমি শিলিগুড়ির এই এঞ্জেল নার্সিংহোমে ভর্তি রয়েছি। ভর্তির পর 3 দিন সম্পূর্ণ অচেতন ছিলাম। আমার জ্ঞান ফেরার পর আমার ডান কাঁধ ও কোমরের একটু ওপর 3টে অপারেশন হয়েছে। সেলাই পড়েছে অনেকগুলো। এই 1 মাসে আমার ওজন কমেছে 11 কেজি। এখন উঠতে বসতে পারি, বই পড়তে পারি, কিন্তু খুব দুর্বল লাগে। কোয়েল আমায় দেখতে আসে রোজ। বেশিরভাগ সময়ই কিছু বলে না, আমার বিছানার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দেয়, আমার দিকে তাকিয়ে থাকে। ওর ফর্সা গাল বেয়ে চোখের জল পড়ে। আমি কিছু বলি না, জানি এটা ওর দুঃখের কান্না নয়। অনেক দিনের জমে থাকা ক্ষোভ, অনেক আক্ষেপ, অনেক হতাশা ওর চোখ থেকে ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ছে। কারণ কোয়েলের ভেতর আর এসবের থাকার কোনো জায়গা নেই। না, এভাবে বললে আপনারা কিছুই বুঝবেন না। আসলে শরীরটা ভালো নেই তো, চিন্তা ভাবনাগুলো কেমন যেন এলোমেলো হয়ে যায়। কি ব্যাপার, ফলগুলো খাননি? হ্যাঁ, ও ভালো লাগছে না। তাই বললে হয়? ডাক্তারবাবু তো রাগ করবেনই,
কোয়েল দিদিমণি জানতে পারলেও রাগ করবেন। এসব খাওয়া আপনার দরকার, নইলে গায়ে শক্তি পাবেন না। অনেক অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন চলছে আপনার, খেয়ে নিন। আমি আধ ঘন্টা পরে এসে ওষুধ খাইয়ে যাব। আমার নাম শুভেন্দু সরকার। কলকাতার চারু অ্যাভিনিউতে আমার বাড়ি। বাড়িতে আছে মা আর ছোট বোন তুলি। এক দিদি আছে, বিয়ে করে গুজরাটে থাকে। বাবা মারা গেছেন যে বছর আমি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হই। সেই বছরই আমার কোয়েলের সাথেও আলাপ। কোয়েল মুখার্জি। আমি পিওর ইকোনমিক্স নিয়ে পড়েছি আর ও ইংলিশ। আলাপ হওয়াটা স্বাভাবিক বোধহয় নয়, তবুও হলো কলেজের লাইব্রেরিতে। হয়তো আমার কপালে নার্সিংহোমের এই দিনযাপনগুলো লেখা ছিল বলেই হলো। কোয়েলকে আমি ভালোবাসতাম। কোয়েল আমার জীবন থেকে সরে যেতে পারে এই ভাবনাও মনে আসেনি। আমার ভালোবাসার মধ্যে তাই একটা নিশ্চিন্ততা ছিল, যেন আমার প্রিয় বই, প্রিয় জামা, প্রিয় সিগারেটের মতো কোয়েলও একটা নির্দিষ্ট স্থান দখল করে থাকবে বরাবর। এখন মনে হয় এতটা নিশ্চিন্ত হয়ে থাকাটা আমার বোকামিই ছিল। পড়াশোনায় ভালো হলে কি হবে, আমি আদতে বোকাই। আমার জীবনের এর পরের খানিকটা অংশ বহু বাংলা ছবির গল্পের সাথে মিলে যায়। আমার চাকরি খোঁজার চেষ্টা আর কোয়েলের বাড়ি থেকে তার বিয়ে দেওয়ার চেষ্টা একই সাথে শুরু হলো। একটি ছেলের চাকরি পাওয়ার চেয়ে একটি সুন্দরী মেয়ের বিবাহ উপযুক্ত পাত্র পাওয়া অনেক সহজ। তাই কোয়েলের বিয়েটা হয়ে গেল ডিব্রুগড়ের রাজ পরিবারের সদস্য কুমার বীরেন্দ্র বর্মার সঙ্গে। কোয়েল আমাকে ভালোবাসতো ঠিকই, কিন্তু এই বিয়েটা আটকানোর ক্ষমতা ওর ছিল না। কোয়েলের প্রকৃতিটাই কোমল। হাওয়ার দাপটে মাধবীলতা এদিক ওদিক দোলে। কে আর খোঁজ রাখে কোন দিকের দোলটা তার ইচ্ছে আর কোন দিকেরটা তার অনিচ্ছায়। কোয়েলের বিয়ে হয়ে যাওয়ার পর আমি বেশ কিছু মাস মানসিক অবসাদে ভুগেছিলাম। সেই সাথে চাকরির পরীক্ষাও অবশ্য দিয়ে গেছি। কোয়েলের সাথে আবার আমার দেখা হলো 2021-এ অত্যন্ত কাঠখোট্টা একটা জায়গায়, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শিলিগুড়ি হাকিমপাড়া ব্রাঞ্চে। আমি সেই ব্রাঞ্চের ম্যানেজার। 2018-তে আমি ব্যাংকের পরীক্ষা দিয়ে চাকরিটা পাই। 2021-এ ট্রান্সফার হয়ে শিলিগুড়ির তিলক রোড হাকিমপাড়া ব্রাঞ্চে জয়েন করি ম্যানেজার হিসেবে। সেই বছরই 1 চৈত্র কোয়েলের সাথে আমার দেখা হয়। ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে এসেছিল। আজ দিনটা জানো তো, 1 চৈত্র। সানগ্লাস পরেছিলাম তো, সর্বনাশ দেখতে পাওয়ার তো কথা নয়। দেখা উচিত নয়, তুমি এখন পরস্ত্রী। আচ্ছা, তোমার কাজের কোনো ক্ষতি হবে না কাফেতে এসে বসলে যে? না, ব্যাংক তো পাশেই, সার্ভিস ম্যানেজার আছে, অন্যরা আছে। কি খাবে বলো? এখানে কোল্ড কফি পাওয়া যায় না। মনে আছে তোমার? কোল্ড ড্রিঙ্কস বলো তাহলে। কাঞ্চন, 2 কোক। চাকরি পেলে কবে? চাকরিটা পেলাম 2018-তে। খুব দরকার ছিল জানো। প্রথম পোস্টিং ছিল বড়বাজার, কলকাতা। তারপর এখানে আসি এই বছরের গোড়ায়। তোমার তো ডিব্রুগড়ে বিয়ে হয়েছিল, এখানে? আসামের কিছু খনির মালিকানা আছে আমার শ্বশুর বাড়ির। আমার স্বামী তার নিজের শেয়ার নিয়ে এখানে চলে এসেছে। রানীডাঙ্গা একটা বাড়ি কিনেছে, ওখানেই থাকি। কোক নাও। কি করেন তোমার স্বামী? করে অনেক কিছুই। পেট্রোল পাম্প আছে 2টো, তারপর প্যাকেজিংয়ের কারখানা, কেমিক্যাল তৈরির কারখানা, আর ওয়াইল্ড অ্যানিমাল সাপ্লায়ার। সে আবার কি? ওই তো সিনেমা, সার্কাস ও আরো বিভিন্ন প্রয়োজনে পশু সাপ্লাই করে দেশে বিদেশে। বন্যজন্তু ট্রেনও করে। ভেরি ইন্টারেস্টিং তো। তা এইসব জন্তু কি তোমাদের বাড়িতেই থাকে নাকি? যা, তাই হয় নাকি? বিভিন্ন জায়গাতে ওর লোক আছে, তারা প্রয়োজনে এনে দেয়। তবে বাড়িতে কিছু আছে
সেটা ওর শখ। তাদের পোষে, ট্রেন করে। আমাকেও পোষে, ট্রেন করে। এরকমভাবে বলছো কেন? তুমি বিয়ে করে সুখী হওনি? হইনি আবার, খুব হয়েছি। শাড়িটা দেখো, খুব দামি পিওর সিল্ক, হাতে গলায় আসল হিরে। আর আমার গাড়িটা? তুমি সুখী নও, তাই না? আমার মতো চাপা স্বভাবের নরম মনের মেয়েদের তো সুখী হওয়ার কথা নয় শুভেন্দু। কোয়েলের সাথে আবার দেখা হওয়ার সেই শুরু। এটুকু বুঝেছিলাম, বিবাহিত জীবনে কোয়েল সুখী হয়নি। বীরেন্দ্র রায় বর্মা অত্যন্ত মদ্যপান করেন এবং খুব কড়া মেজাজের লোক। মানসিকভাবে কোয়েল ও বীরেন্দ্রবাবু দুজনে দুই ভিন্ন মেরুর বাসিন্দা। জানোয়ার সাপ্লাইয়ের কাজে বীরেন্দ্রবাবু প্রায় বাইরে যেতেন 1-1.5 সপ্তাহের জন্য। তখন কোয়েল চলে আসতো শিলিগুড়ি। আমরা দুজনে মিলে সময় কাটাতাম, মানে আমার চাকরি বাঁচিয়ে যতটা কাটানো যায় আর কি। ওই সময়টায় আমি এমন এক নৌকোয় ভাসছিলাম, যে নৌকো আমার বহুদিনের চেনা, কিন্তু তার মালিকানা এক অচেনা মানুষের কাছে। কোয়েলকে কাছে পেয়েছি, আদর করেছি, ঠিক আগের মতোই। কিন্তু আমার মধ্যবিত্ত সংস্কারে কোথাও একটা খিঁচ লেগেছিল, একটা পাপ বোধ। যা করছিলাম দুজনে তো লুকিয়েই করছিলাম। এই রবিবার কোয়েল এসেছে আমার শিলিগুড়ির ভাড়া নেওয়া ছোট্ট ফ্ল্যাটে। ও এলে ভাড়ার গাড়ি ব্যবহার করে, নিজের গাড়ি বা ড্রাইভার ব্যবহার করে না। আমি তোমার প্রেমে এইভাবে লুকিয়ে লুকিয়ে কতদিন চলবে কোয়েল? আমার ছোট ক্যাবিনেটের বইগুলো ঘাঁটতে ঘাঁটতে কোয়েল গুনগুন করে গান গাইছিল। গান থামিয়ে আমার দিকে চেয়ে বলল, আমি আর এখন ভবিষ্যৎ নিয়ে ভাবি না। এই বর্তমানটাকেই আমি আঁকড়ে ধরে রাখতে চাই, টেনে নিয়ে যেতে চাই যতটা পারি। সেটা হয় না, এটা তুমি ভালো করেই জানো। হাঁপিয়ে উঠেছ বুঝি? আমি কোনো কথা না বলে একটা সিগারেট ধরাই। কোয়েল এসে বিছানায় আমার পাশে বসে। সরি, বুঝতে পারছি তোমার উপর অবিচার হচ্ছে। তবে আমি তোমায় আগেও বলেছি, বীরেন্দ্র আমায় কখনো ডিভোর্স দেবে না। কেন দেবে না শুনি? মেন্টাল ও ফিজিক্যাল ক্রুয়েলটি যথেষ্ট ভালো গ্রাউন্ড। প্রয়োজনে তোমার পিঠে পেটের সিগারেটের ছ্যাঁকার দাগগুলো দেখাবে জজকে। তুমি কোয়েল, তুমি ছ্যাঁকা খাচ্ছ আর পড়ছি আমি। জীবনে একবার তো ডিসিশন নিতে শেখো। তুমি নিজের উপর সবচেয়ে বেশি অবিচার করছো। তুমি না ঘোড়ার ডিমের ব্যাংক ম্যানেজার হয়েছ। বাস্তব সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। এইসব রাজ পরিবারের লোকেদের কতটা প্রতিপত্তি, কতটা কানেকশন থাকতে পারে, তোমার কোনো ধারণা নেই শুভেন্দু। আর কি তাছাড়া কি? আমি ডিভোর্স চাইলে ও দেবে না, ওর ইগোয় লাগবে সেটা। তুমি কি ওর সম্পত্তি নাকি? তার চেয়েও নিম্নমানের, বুঝলে? ওর স্ত্রী, ওর চাকর, ওর খানসামা, ওর দারোয়ান, ওর ড্রাইভার, আমরা সবাই ওর কিনা জানোয়ার। আমাদের সবাইকে ওর বশ্যতা স্বীকার করে পোষ মেনে থাকতে হবে। এ কার সঙ্গে বিয়ে দিয়েছে তোমার পরিবার কোয়েল? এরকম ক্যারেক্টার আজকের দিনে হয়? এটা তো অবাক কাণ্ড। থেকে থেকেই আমাদের মধ্যে এই ধরনের কথাবার্তা হয়, তর্ক হয়, কিন্তু কোনো রাস্তা বেরোয় না। আসলে আমরা দুজনেই নিজের মতো করে হাঁপিয়ে উঠেছি। কোয়েল তার স্বামীকে নিয়ে, আর আমি কোয়েল ছাড়া। ওর বিয়ে হয়ে যাওয়ার পর একসময় মেনে নিয়েছিলাম যে কোয়েল আমার হলো না। বিয়ে করিনি কারণ স্ত্রীর জায়গা আমি আর কোনো মহিলাকে দিতে পারবো না। কিন্তু যেদিন থেকে জানতে পারলাম কোয়েল তার স্বামীর ঘর করতে চায় না,
কুমার বীরেন্দ্র বর্মা তার বিশাল সম্পত্তি প্রতিপত্তি দাপট সত্ত্বেও কোয়েলের মন পায়নি, সেদিন থেকেই কোয়েলকে নিজের স্ত্রী করার সুপ্ত বাসনা আবার জেগে উঠল, আর তা উত্তরোত্তর তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। কেটে গেছে আরও কয়েক মাস। সেদিনটা ছিল ডিসেম্বরের 10 তারিখ। কোয়েলের আমার ফ্ল্যাটে আসার কথা পরের দিন, মাসের দ্বিতীয় শনিবার। দ্বিতীয় আর চতুর্থ শনিবার ব্যাংক ছুটি, অনেকটা সময় দুজন একসাথে কাটানোর ইচ্ছে। বীরেন্দ্রবাবু 12 দিনের জন্য বাইরে গেছেন, 5ই ডিসেম্বর। গতকাল থেকে আবহাওয়াটা ভালো যাচ্ছে না, থেকে থেকেই বৃষ্টি হচ্ছে, তার সাথে ঝোড়ো হাওয়া বইছে। আমি শিলিগুড়ি সদর ব্রাঞ্চে এসেছিলাম একটা কাজে, এমন সময় কোয়েলের ফোন এলো। বলো। কি গো, ব্যস্ত? ছিলাম, সদর ব্রাঞ্চ এসেছিলাম কিছু ফাইল নিয়ে। কি হয়েছে? শোনো না, তুমি এখানে আসবে? ওখানে মানে রানীডাঙ্গা? তোমার বাড়ি? আমার বাড়ি আর ভাবি না, ওই যেখানে থাকি আর কি। আসলে কি জানো তো, আমার ডান পাটা না হালকা মুচকেছে, পা ফেলতে গেলে লাগছে। তুমি না এলে তো দেখাই হবে না, আর ও বাড়ি থাকলে তো বেরোতেই পারি না। তাই ভাবলাম তোমায় বলি, কাল পরশু তো তোমার ছুটি আছে। সে তো বুঝলাম, রানীডাঙ্গা তো এখান থেকে খুব একটা দূর নয়, 8 কিলোমিটারের মতো। আমার বাইকে চড়ে বড়জোর 15 মিনিট লাগবে। কিন্তু বীরেন্দ্রবাবুর অনুপস্থিতিতে আমার ওখানে থাকাটা, তোমার চাকর দারোয়ান মারফত যদি। বাড়িতে তো আলাদা গেস্ট রুম আছে। তুমি আমার কলেজের সহপাঠী ছিলে, এখন শিলিগুড়িতে চাকরি করছো, তা তুমি আমার সঙ্গে দেখা করতে আসতে পারো না বুঝি? ম্যাডামের সাহস বাড়ছে দেখছি। ভালোই তো, অনেকদিন তো ভয় ভয়ে কাটালাম। জীবনের কিছু ব্যাপারে না সাহস দেখাতে হয়, রুখে দাঁড়াতে হয়। সেটা আমি ঠিকই বুঝেছি। বাবা, পা মচকালে সাহস বাড়ে, এটা তো জানা ছিল না। তুমি চলে এসো, একা একা ভালো লাগছে না। শোনো, আমি না হোয়াটসঅ্যাপে লোকেশন শেয়ার করে দিচ্ছি, সাবধানে বাইক চালিও, ওয়েদারটা ভালো না। ব্যাংক থেকে ফ্ল্যাটে ফিরে ফ্রেশ হয়ে 2-1 প্রয়োজনীয় জিনিস ব্যাগে ভরে বাইকে রওনা দিলাম রানীডাঙ্গার উদ্দেশ্যে। চাকরিটা পাওয়ার পরেই ইএমআই দিয়ে যেটা প্রথম কিনেছিলাম সেটা হলো আমার এই রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 বাইক। 350 সিসির ইঞ্জিন, তেল ধরে 13 লিটার। তখন শখ করে কিনেছিলাম ঠিকই, কিন্তু শিলিগুড়ি পোস্টিং হয়ে বাইক খুব কাজে লাগছে। এখানে কলকাতার মতো অত চট করে যানবাহন পাওয়া যায় না। রানীডাঙ্গায় এক সময়ের জমিদার বিক্রম নারায়ণ চৌধুরীর পেল্লায় বাড়ি, কৃষ্ণধাম। বীরেন্দ্রবাবু কিনে নিয়েছিলেন এবং নিজের মতো খানিকটা পরিবর্তন করে নিয়েছিলেন। কোয়েলের কাছে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা জেনেছি সেটা হলো এই কৃষ্ণধামের বাইরের দিকের একটা অংশ বীরেন্দ্রবাবু নিজের পোষা কিছু বন্য জন্তু রাখার উপযোগী করে নিয়েছেন, এবং সেই জন্তুদের মধ্যে একটা পূর্ণবয়স্ক বাঘিনীও আছে। কথাটা প্রথম শুনে আমি হতবাক হয়ে গেছিলাম। প্রাইভেটলি হিংস্র জন্তু রাখা যায় নাকি? বন্যজন্তু আইন নাকি এসব ব্যাপারে খুব কড়া, জানি না। আমার তখন একমাত্র চিন্তা কোয়েলকে কি করে ওখান থেকে বার করে আনা যায়। পথে 2-1জনকে ঠিকানা জানতে চেয়ে বুঝলাম ও বাড়ি ওখানে বিখ্যাত। বাড়ির নাম যাই হোক, এলাকার সবাই ও বাড়িকে বাঘবাড়ি নামেই জানে। তা একখানা বাড়ি বটে। মূল বাড়িটি ফটক দিয়ে ঢুকেই একটা বড় লন পেরিয়ে, লনের বাঁ পাশ দিয়ে লম্বা মোরাম বিছানো রাস্তা চলে গেছে বাড়ি অবধি। মূল বাড়িটি 3 তলা এবং ছড়ানো। বাড়ির দুপাশে আরও 2টো লম্বা 1তলা বাড়ি। বাঁ দিকের 1তলা বাড়িটি বাংলো মতন, বেশ সুন্দর, হলুদ রং করা। ওটাই বোধহয় গেস্ট হাউস। আর ডান পাশে লম্বা পানা 1তলা বাড়িটি যে পশুদের চিড়িয়াখানা,
সেটা দূর থেকে দেখেই বোঝা যায়। পরপর পাশাপাশি ঘরগুলো, আর সামনের দিকে টানা বারান্দা। দেখলে বোঝা যায় দুই পাশের একতলা বাড়িগুলো তুলনায় নতুন, বীরেন্দ্রবাবুর বানানো। চাকর দারোয়ানদের থাকার আউট হাউস মূল বাড়ির একদম পেছন দিকে, গোড়া থেকেই ছিল। পেছন দিকে নাকি একটা বিরাট ইঁদারাও আছে শুনেছি। দারোয়ানকে বোধহয় কোয়েল বলে রেখেছিল। ফটকের কাছে পৌঁছতে না পৌঁছতেই দারোয়ান বেরিয়ে এলো। आप मैनेजर बाबू है साहब, ये रास्ता का एंड तक चला जाइए साहब। যতই দেখছি ততই কেমন মনটা যেন দমে যাচ্ছে। কোয়েল এখানে থাকে, আমার কোয়েল এখানে থাকে। সেই কলেজের ফুচকা খেতে খেতে তর্ক চালিয়ে যাওয়া কোয়েল, সবসময় ইচ্ছে করে মিনিট কুড়ি দেরিতে এসে একটু দূর থেকে অসহিষ্ণু আমায় দেখতে দেখতে মিটিমিটি হাসা কোয়েল, ফিল্ম ফেস্টিভ্যালে রাত জেগে লাইন দিয়ে টিকিট কাটা কোয়েল, জীবনানন্দ নেরুদা কিটস পরা কোয়েল এখানে থাকে। এখান থেকে কোয়েলকে কিভাবে বার করব আমি? অন্তত প্রতিপত্তির দিক দিয়ে এই বাড়ির মালিকের কাছে আমি তো মশা মাছি। আসুন স্যার, মেম সাহেব বসবার ঘরে আছেন। এইসব ভাবতে ভাবতেই ঝেঁপে বৃষ্টি এলো। বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে, নইলে এরকম বৃষ্টি এই সময় হয় না। আগাগোড়া কার্পেটে মোড়া বড় বসবার ঘর, দামি আসবাব, সোফা সেট, শ্বেতপাথরের টেবিল, দেওয়ালে বিভিন্ন দেশের মুখোশ। ঘরের এদিকে ওদিকে বেশ কিছু টেবিল ল্যাম্প, যেগুলোর এক একটায় এক এক রকম ল্যাম্পশেড লাগানো। এইসবের মধ্যে ঢাউস সোফার এক পাশে বসে আছে ছোটোখাটো ছিপছিপে কোয়েল। চট করে চোখে পড়ে না। কোয়েলের ডান পায়ের পাতায় গোলাপি রঙের ব্যান্ডেজ জড়ানো। হাঁটতে পারছো? পারছি, ডান পায়ে বেশি চাপ না দিলে অসুবিধে হচ্ছে না। মলম দিয়ে ক্রেপ ব্যান্ডেজ জড়িয়ে রেখেছি, ঠিক হয়ে যাবে। আরে বসো, কিছু খাও আগে। আমি ওর মুখোমুখি বসলাম একটা সিঙ্গেল সোফায়। তোর স্বামীর কি ল্যাম্পশেড, মুখোশ এসব জমানোর শখ আছে নাকি? আছে, অনেক টাকা থাকলে না এমন শখ তোমারও হবে। রামদেও, রামদেও! একজন বয়স্ক মতো লোক এসে দাঁড়ালো। मैम साहब, কিছু খাবার নিয়ে এসো সাহেবের জন্য, আর দুজনের জন্য চা। पराठा लाओ मैम साहब। আনো। তারপর ম্যানেজার সাহেব কেমন দেখছেন? পয়সা থাকলে ভূতের বাপের শ্রাদ্ধও হয়, এটাই দেখছি। দুটি মানুষের থাকার জন্য কত আয়োজন। আর আমি এই বিশাল আয়োজনের মধ্যে জড়সড় হয়ে দিন কাটাচ্ছি। ভাবছি এই বিশাল প্রাসাদ থেকে কিভাবে তোমাকে উদ্ধার করব। আমার জন্য তুমি এই বাদলা মাথায় ছুটে এলে। আগে খেয়ে গায়ে শক্তি করো, তারপর ফ্রেশ হও, বিশ্রাম নাও। উদ্ধার কার্য আপাতত মুলতবি থাক। আমি কিছু উত্তর দেওয়ার আগেই রামদেহ খাবার নিয়ে হাজির। গরম পরোটা, পাঁঠার ঘুগনি, মিষ্টি আর চা। রামদেও, গেস্ট রুমটা খুলে দাও, আর সাহেবের ব্যাগটা নিয়ে গেস্ট রুমে রেখে দাও। जी मैम साहब। সকালে ব্রেকফাস্টের পর তেমন কিছু আর খাওয়া হয়নি। মধ্যে শুধু চা খেয়েছি দুবার। খিদেটাও ভালোই পেয়েছে। আমি খাওয়ায় মন দিলাম। কোয়েল চায়ে চুমুক দিতে দিতে মুখ ঘুরিয়ে বাইরের বৃষ্টি দেখছিল। বলল, জানো তো, বিয়ের পরপরই বুঝেছিলাম বাবা মায়ের চাপে বিয়েটা করলাম ঠিকই, কিন্তু এই বিয়ে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমার স্বামীর মধ্যে না কোমল কোনো স্তরই নেই, একটা খুব রুক্ষ দাপুটে বুনো ভাব। এদের বংশের ধারাই এরকম। আর এই বিয়ে থেকে বেরিয়ে আসতে হলে যে আইনি লড়াইটা লড়তে হবে, সেটা করার ক্ষমতা আমার রিটায়ার্ড স্কুল শিক্ষক বাবার নেই। তো মধ্যবিত্ত পরিবারে বিয়ের পাত্র খুঁজে ভুল পদ্ধতিতে। পাত্রের কত বিষয় সম্পত্তি, কটা বাড়ি, মাইনে কত, এনআরআই কিনা, দেখতে কেমন,
পাত্র কেমন সেটা তো ভালো করে দেখাই হয় না। বিয়ে দিতে এককানি টাকা খরচ করে, তারপর বিয়ে না টিকলে ডিভোর্সের জন্য কোর্ট কাছারিতে আবার টাকা খরচ করে। এই করতেই জীবন শেষ। তুমি বিয়ে করলে না কেন? ভালো চাকরি করো। কেন করলাম না সেটা তো তুমি খুব ভালো করেই জানো। তোমার বাড়ির ডিসিশনে তুমি আর আমি দুজনেই ক্যাজুয়ালিটি হলাম। আমার খাওয়া শেষ, চায়ে চুমুক দিয়েছি সবে, এমন সময় রামদেও আবার এলো, হাতে একটা বড় ছাতা। गैराज का चाबी लगेगा मेम साहब, साहब लौट आया। কি? কোয়েল চমকে উঠল, খানিকটা বিচলিতভাবে আমার দিকে তাকালো, তারপর নিজেকে সামলে নিয়ে বলল, ভিতরের ঘরে টেবিলের উপর আছে, নিয়ে যাও। রামদেও চলে যেতে যেতেই শুনলাম একটা গাড়ি আসার আওয়াজ। বাইরে বেশ জোরেই বৃষ্টি পড়ছে, তার সাথে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। এত তাড়াতাড়ি তো ফেরার কথা নয়। শোনো, আমি তোমায় তুই করে কথা বলবো, তুমিও তাই বলবে। হ্যাঁ, তুমি আমার কলেজের বন্ধু, শিলিগুড়িতে চাকরি করছো, তোমায় বাড়ি আসতে অনেক আগেই বলেছিলাম। আজ আজ তুমি হুট করে চলে এসেছো। ওয়েদারটা ভালো নয় তো, তাই গেস্ট রুমে স্টে করবে, ঠিক আছে? আমি সম্মতিসূচক মাথা নাড়লাম। রকম সকম দেখে আমার কেমন বাজে লাগছিল, যেন একটা মস্ত বড় অপরাধ করেছি। শুধু কোয়েলকে ভালোবাসি বলেই। দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। কুমার বীরেন্দ্র রায় বর্মা বসবার ঘরে ঢুকলেন। উচ্চতায় আমার চেয়ে কম, আমি 5'11", ইনি মেরে কেটে 5'9" হবেন। তবে সাইজে আমার দেড়া, টকটকে ফর্সা গায়ের রং, মাথার চুল উল্টে আঁচড়ানো, চওড়া কপাল, খাড়া নাক, পুরুষ্ট গোঁফ, দুই দিকে অল্প চাড়া দেওয়া, চোখ কেমন ঢুলু ঢুলু, যেন এই ঘুম থেকে উঠলেন। প্রায় 45 ইঞ্চি রোমশ বুকের ছাতি, বেশ বলিষ্ঠ পেশিবহুল চেহারা। বয়সে আমার চেয়ে অন্তত বছর দশেকের বড় তো হবেনি। আমার এই বছর 36 হবে, তার মানে কোয়েলের চেয়ে উনি 11 বছরের বড়। চেহারায় আমি ওনার ঠিক উল্টো বলা যেতে পারে। আমি ছিপছিপে, ক্লিন শেভড, গায়ের রং শ্যামলা। বীরেন্দ্রবাবুকে ঠিক গৃহস্থ ঘরে মানায় না। ওই ছবিতে দেখা যায় না, মৃত বাঘ বা ভাল্লুকের গায়ে একটা পা তুলে দিয়ে দাঁড়িয়ে আছে, হাতে রাইফেল, মাথায় টুপি, ওই রকম যেন। তবে ভদ্রলোকের বিশেষ বৈশিষ্ট্য হল কণ্ঠস্বর, জলদগম্ভীর, তেজস্বী এবং সমীহ আদায়কারী। ভদ্রলোক আমায় দেখে ভ্রু তুললেন। আমি উঠে দাঁড়িয়ে নমস্কার করলাম। আমার প্রেসিডেন্সি কলেজের সহপাঠী শুভেন্দু সরকার, এখন শিলিগুড়িতে পোস্টেড, ব্যাংক ম্যানেজার। জানো তো, অনেক দিন ধরেই আসতে বলছি, আজ হুট করে চলে এসেছে। আর ওয়েদারটাও এমন, বলেছি গেস্ট রুমে থেকে যা, কাল ফিরবি। বসুন। কলকাতার লোক, শিলিগুড়ি কেমন লাগছে? একটু অসুবিধে হয়, তবে মানিয়ে নিতে হচ্ছে। চাকরির দায় কিনা। গণেশ, গণেশ! একজন কালো চিমড়ে মতো লোক, গায়ে হলুদ ফুলহাতা কোঁচকানো জামা আর সাদা পায়জামা, এসে দাঁড়ালো। লোকটার মুখের বাঁ দিকে চোখের খানিকটা নিচ থেকে চোয়াল অবধি একটা লম্বা পুরনো ক্ষতচিহ্ন রয়েছে। ওয়েস্কি নিয়ে আয়, নেট। আর আমার সুলতানার কি খবর? মেজাজ বিগড়ে আছে সাহেব। এই রকম ঝড় বৃষ্টি হলেই তো ওর মেজাজ খারাপ হয়ে যায়। সব কটা খাঁচা ঘরের আলো জ্বালিয়ে দে, আমি একটু পরে দেখতে যাব। গণেশ চলে গেল। কোয়েল বসেই ছিল। এবার বীরেন্দ্রবাবুকে প্রশ্ন করল, তুমি তুমি কয়েকদিন আগে ফিরলে যে? বীরেন্দ্রবাবু সোফায় গা এলিয়ে দিয়ে বললেন, কথা তো ছিল কালিম্পংয়ের কাজ সেরে নর্থ সিকিম যাব, কিন্তু আজ সকালে খবর পেলাম টুংনাগা নিউ রোডে ধস নেমেছে, রাস্তা বন্ধ। সুতরাং ব্যাক টু মাই কেভ। গণেশ পান করার সব আয়োজন নিয়ে এসেছে। একটা গ্লাসে হুইস্কি ঢেলে দিচ্ছে। জয়েন মি মিস্টার সরকার। মাফ করবেন, এসব আমি খাই না। মদ জিনিসটা
বুঝলেন মিস্টার সরকার, খানিকটা বাঘ সিংহ ট্রেন করার মতো। কন্ট্রোলে রাখুন, ঠিক আছে, কিন্তু ঢিল দিলেই আপনাকে খেয়ে নেবে। কোয়েল ওনাকে চা দিয়েছ? বীরেন্দ্রবাবু হুইস্কিতে একটা চুমুক দিয়ে চুরুট ধরালেন, এক মুখ ধোঁয়া ছেড়ে বললেন, ফার্স্ট ক্লাস চা, বুঝলেন। মিস্ট্রিলটি এস্টেটের ওদের সঙ্গে পার্টনারশিপ শুরু হয়েছে আমার। চা ওদের, ডিস্ট্রিবিউশন আমার। বেস্ট ইন ওয়ার্স। কোয়েল আস্তে আস্তে উঠে আমার দিকে চেয়ে বলল, শোন, গেস্ট রুম খুলে দিয়েছি, তুই যা ফ্রেশ হয়ে নে। আর শোনো, তুমিও ওঠো, এসো অবধি জামা কাপড় চেঞ্জ করনি। আমি বরং কিচেনে যাই, ডিনারের বন্দোবস্ত কি হচ্ছে দেখি। আমি একটা ড্রিঙ্ক শেষ করে উঠব। আপনি যান মিস্টার সরকার, উইল রিজিউম আফটার অ্যান আওয়ার অর সো। গেস্ট রুমে যাওয়া যায় মূল বাড়ির ভেতর দিয়েই, তাই বৃষ্টিতে ভিজতে হলো না। লম্বা করিডোর আছে। গেস্ট রুম দেখলে মনে হবে বেশ নামজাদা কোনো হোটেলের ঘর। কি নেই ঘরে? দামি খাট, ওয়ার্ড্রোব, টিভি, ইন্টারকম, বাথরুমে গিজার। গরম জলে ভালো করে স্নান করায় শরীরের ক্লান্তি অনেকটাই দূর হলো। স্নান সেরে সঙ্গে আনা পাজামা পাঞ্জাবি পরে বিছানায় এসে বসতে কখন গা এলিয়ে দিয়েছি আর কখন চোখ লেগে গেছে বুঝতে পারিনি। পেটে পাঁঠার ঘুগনি আর পরোটা, তারপর স্নান, সব মিলিয়েই বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল ঘন্টা দেড়েক পর, তাও নিজে থেকে নয়, আমার একটা ফোন এলো বলে ঘুমটা ভাঙল। ছি ছি, খুব লজ্জার কথা। ভদ্রলোক বলেছিলেন 1 ঘন্টা বাদে চলে আসতে, দেরি হয়ে গেল। সঙ্গে চার্জার ছিল, ফোনের চার্জ 11%। আমার ফোনটা চার্জে বসিয়ে আমি নিজেই লম্বা করিডোর ধরে গুটি গুটি পায়ে আবার সেই বসবার ঘরে গিয়ে হাজির হলাম। বাইরে বৃষ্টি একটু ধরেছে, কিন্তু ঝোড়ো হাওয়া দিচ্ছে থেকে থেকেই। সরি, একটু ঘুমিয়ে পড়েছিলাম। বসুন বসুন, দুঃখিত হওয়ার কিছু নেই। পুরুষ মানুষের এমন কথায় কথায় দুঃখে পেলে চলে না মশাই। কোয়েল ডিনারে ডাকবে, তার আগে একটা ছোট্ট ব্র্যান্ডি নিন। আরে খান মশাই, কিচ্ছু হবে না। ইট উইল ডু ইউ গুড। এই সাথে বাদলা ওয়েদার, ডিসেম্বর মাস, ঠান্ডা লেগে যাবে। সিগার চলে? আগে না, আমি এখনো ছোট ভাইতেই আছি। একটা সিগারেট ধরিয়ে ব্রান্ডিতে ছোট চুমুক দিলাম। ঝাঁঝালো ওষুধ ওষুধ স্বাদ, ভেতরটা যেন পোড়াতে পোড়াতে গলা দিয়ে নামলো। কিন্তু কিছুক্ষণ পর শরীর আস্তে আস্তে গরম হতে শুরু করলো। আমার শিরায় শিরায় একটা চনমনে স্রোত বইছে। বাইরে আপনার বাইক দেখলাম, একসময় খুব চালিয়েছি। আমাদের একটা বাইকার্স ক্লাব ছিল, হিমালয়ের অনেক জায়গায় আমরা বাইক নিয়ে ঘুরেছি। মানুষের চাউনির মধ্যে একটা ব্যাপার আছে। পাড়ার নামকরা গুন্ডার চাউনি, স্কুল শিক্ষকের চাউনি, ডাক্তারের চাউনি, স্বামী বিবাহবার্ষিকী ভুলে গেলে স্ত্রীর চাউনি, এগুলো কোনোটাই একরকম নয়। বীরেন্দ্রবাবু যতবার আমার দিকে চাইছেন, ওনার চাউনির মধ্যে একটা চতুর আর হিংস্র ভাব টের পাচ্ছি। অবশ্যই আমার ভুলও হতে পারে। বীরেন্দ্রবাবু ওনার হুইস্কিতে চুমুক দিয়ে বললেন, কুমায়ুন অঞ্চলে একবার একটা বাঘিনী উৎপাত করতে শুরু করে। গ্রামের গরু ছাগল নিয়ে যাচ্ছে, এমনকি একজন বৃদ্ধাও একটি কিশোরকে মেরে খেয়েছে। আমি তখন বিনসারে, খবর পেয়ে বাইক চালিয়ে ছুটলাম সেই গ্রামে। গ্রামের নাম তামালি। সরকারের কানে খবর যাতে না যায় তার জন্য 2টি ক্ষতিগ্রস্ত পরিবারকে মোটা টাকা দিই। আর বাঘিনীকে ধরি জিন ট্র্যাপ দিয়ে 3 দিনের চেষ্টায়। জিন ট্র্যাপ মানে? একটা বেশ বড় লোহার যন্ত্র, যেটা মাটিতে অনেকটা পুঁতে দিতে হয়। সামনে জ্যান্ত টোপ দেওয়া থাকে, যন্ত্রে স্প্রিং আছে আর দাঁত লাগানো গ্রিপার। যন্ত্র লতা পাতা আগাছা দিয়ে ঢাকা থাকে। বাঘ টোপের কাছে এলে পায়ের চাপে যন্ত্রের পাতে চাপ পড়ে, স্প্রিং রিলিজ হয়ে গ্রিপার বাঘের একটা পায়ে আটকে যায়। তারপর অনেক কাঠখড় পুড়িয়ে সেই বাঘিনীকে নিয়ে আসতে হয়েছে এখানে। বলেন কি বীরেন্দ্রবাবু, মানুষ খেকো বাঘ আপনি?
ভয় পেলেন নাকি? রিল্যাক্স। বাঘের কাছে মানুষের কোনো আলাদা গুরুত্ব নেই। অসুখ করলে আমাদের ডায়েট চেঞ্জ হয়, বাঘ আহত হলে তার ডায়েট চেঞ্জ হয়। সেই বাঘিনীর নাম দিয়েছি সুলতানা। শি ইজ মাই প্রাইজ পজিশন। কি হয়েছিল জানেন? একটা সজারুকে ধরতে গিয়ে বেটি আমার কাবু হয়ে পড়ে। কাঁটা ঢুকে গিয়ে ভেঙে বিঁধে যায় ওর ডান চোয়ালে আর ডান থাবায়, তারপর ঘা হয়ে যায়। তখন ওর কিশোরী বয়স। টাইগার ইজ এ বিগ হার্টেড অ্যানিম্যাল। মানুষের মতো ওচা জানোয়ারকে খাওয়ার প্রবৃত্তি বাঘের নেই। কিন্তু কি করবে বেচারি, চিবোতে পারে না ভালো করে, খুঁড়িয়ে হাঁটে। শিকার না করতে পারলে খাবে কি? মানুষের মতো হেল্পলেস প্রাণী আর দুটি নেই জগতে, সহজ শিকার। তাই বেঁচে থাকার জন্য ম্যান ইটার হয়েছিল। ওই বৃদ্ধাকে জাস্ট মাথায় থাবার একটা চাটা মেরে খুলি ফাটিয়ে দিয়েছিল। তবে নাও সুলতানা ইজ আ রিফর্ম ক্যারেক্টার। গরু, মোষ, ছাগল এইসবেই দিব্যি আছে। চিকিৎসা করিয়ে ওর কাঁটাগুলো বার করা হয়েছিল, ইনফেকশন সারানো হয়েছিল। বীরেন্দ্রবাবু এমনভাবে বলছিলেন যেন নিজের পোষা আদরের বেড়ালের প্রশংসা করছেন। শুধুমাত্র কথা চালানোর তাগিদে বললাম, কোয়েল বলছিল আপনি নাকি বাঘ ট্রেন করতে পারেন। বীরেন্দ্রবাবু গ্লাসের হুইস্কিটুকু গলায় চালান করে চুরুটের ছাই অ্যাস্ট্রেতে ফেলে একটা টান দিয়ে একটু হেসে বললেন, বলছিল বুঝি নিজে তো ওদিকে ঘেঁষে না পারত পক্ষে ভয় পায়, বুঝলেন? হ্যাঁ, ট্রেন করতে পারি। বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, যে কোনো সাপ ধরতে পারি, ধরে বিষ দাঁত ভেঙে দিতে পারি। শুধু মানুষের বিষ দাঁত ভাঙতে পারি না। যাই হোক, চলুন ডিনারের আগে একবার সুলতানাকে দেখে আসি। আশাইস্তক আমার বেটির সাথে দেখাই করা হয়নি। কাম অন, লেটস গো। কপাল আমার সোনায় বাঁধানো, এতে কোনো সন্দেহ নেই। নিজের শহর বাড়ি ছেড়ে অন্য জায়গায় চাকরি সামলে হারিয়ে যাওয়া প্রেমিকাকে এক দাপুটে লোকের বউ হিসেবে খুঁজে পেয়ে এখন সেই লোকের পোষা মানুষখেকো বাঘ দেখতে চলেছি। সত্যি কথা বলতে কি, চিড়িয়াখানা ব্যাপারটাই আমার অপছন্দের। মানুষ তার নিজের শখ ও কৌতূহল মেটানোর জন্য বন্যপ্রাণীর স্বাভাবিক পরিবেশে বাস করার মূল অধিকারটুকু লঙ্ঘন করছে। আপনারা সামনে থেকে বাঘ দেখেছেন চিড়িয়াখানায়, তাই তো? সেখানে বাঘ আর আপনার মধ্যে বেশ খানিকটা দূরত্ব, লোহার গরাদ, লোহার জাল বা শক্ত কাঁচ। আপনার আশেপাশে অনেক মানুষ আর দিনের আলো। এবার শুধু বাঘটুকু মনে রেখে বাকি সব মন থেকে মুছে ফেলুন। দূরত্ব নেই, দিনের আলো নেই, সামনে কাঁচের দেওয়াল নেই, আশেপাশে মানুষ নেই। আছে একটা বেশ বড় ঘরের পেছন দিকের অংশে বাঘিনী, আর তার সামনে সিলিং থেকে মেঝে অবধি নেমে এসেছে লোহার গরাদ। ঘরের 3 ভাগের 1 ভাগ অংশে রয়েছে বাঘিনী। সামনে গরাদ, তার এপারে আপনি, সঙ্গে বুনো বোটকা গন্ধ, মাঝে মাঝে বাঘের গড়গড় আওয়াজ। ঘরে একটা 100 ওয়াটের বাল্ব জ্বলছে, যেটা অত বড় প্রায় 25 বাই 30 ফুটের ঘরের পক্ষে যথেষ্ট নয়। এবার ভাবুন, এই বাঘিনীর পেটে 2টি মানুষ গেছে। ভয় করছে? যদি করে তাহলে বুঝে নিন যতটুকু ভয় আপনার শুনে করছে তার 100 গুণ ভয় আপনি পাবেন যদি আপনি ওই জায়গায় থাকতেন। বীরেন্দ্রবাবু আর আমি চলেছি ওনার পশুশালা দেখতে। এটি বাড়ির গেস্ট রুম যেদিকে তার উল্টো দিকে, কিন্তু করিডোর দিয়ে যাওয়া যায় না। মূল বাড়ি থেকে বেরিয়ে ডান দিকে কয়েক পা এগোলে লম্বা পানা একটা একতলা চিড়িয়াখানা। বাইরে এখন বৃষ্টি পড়ছে না, তবে হাওয়ার দমক বেড়েছে আর বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝেই। এরকম ক্লাইমেটে আমার সব পোষ্যরই মেজাজ বিগড়োয়, তবে সুলতানার ওপর এফেক্ট বেশি হয়। অন্য ইনমেট আছে,
একটা স্ট্রাইপড হায়না, একটা মুস্তাং ঘোড়া আমেরিকা থেকে আনানো, আর তানজানিয়ার অলিভ বেবুন। বাকিদের কাল সকালে দেখবেন। এখন শুধু সুলতানার সাথে সাক্ষাৎ করে আসি। সুলতানার ঘরের বন্ধ দরজার পাশেই একটা গরাদ দেওয়া জানলা আছে। গরাদের পরে আবার অ্যালুমিনিয়াম ফ্রেমে কাঁচের স্লাইডিং প্যানেল। দরজার পাশের দেওয়ালে একটা চাকা লাগানো আছে, যেমন চাকা ব্যাংকের ভল্টে থাকে। জিজ্ঞেস করলাম, ওই চাকাটা কি ব্যাপার? বীরেন্দ্রবাবু জানলাটা খুলে বললেন, জানলা দিয়ে দেখুন, ঘরের পেছনের দেওয়ালের পর কিছুটা জায়গা ছেড়ে সিলিং থেকে মেঝে অবধি গড়াল দেওয়া আছে। এবার এই চাকাটা ঘোরালে দোকানের শাটারের মতো ফোল্ডিং গড়াদ, ওপরে ফলস সিলিংয়ের মধ্যে ফাঁকা চাটা দেখছেন, ওর ভেতর গড়াদ কুটিয়ে ঢুকে যাবে। সুলতানা তখন গোটা ঘরটায় পায়চারি করতে পারবে। এবার উল্টো দিকে ঘোরালে গড়াদ ওপর থেকে মেঝে অবধি নেমে আসবে। সুলতানা তখন পেছনের দেয়াল আর গড়াদের ভেতর বন্দি, মানে সুলতানা তখন ঘরের ভেতর জেলবন্দি। গড়াদ না পেলে গণেশও খাবার নিয়ে ভেতরে ঢোকে না। মাই গার্ল সুলতানা, আমি ছাড়া আর কাউকে টলারেট করে না মিস্টার সরকার। আসুন মিস্টার সরকার। এই বলে চাবি দিয়ে ঘরের দরজার তালা খুলে বীরেন্দ্রবাবু ভেতরে ঢুকলেন। আমিও গুটি গুটি পায়ে ঢুকলাম। ঘরের এক পাশে একটা বড় লোহার বালতি রাখা আছে। বালতিতে প্রায় 2.5 কিলো মতো মাংস রয়েছে। কিসের মাংস জানি না। আর গরাদের ওপারে একটা 8 ফুট লম্বা বাঘিনী পায়চারি করছে, আর থেকে থেকে গড় গড় আওয়াজ করছে। সেট সুলতানা, সেট। সুলতানা এক জায়গায় থেমে গিয়ে বসে পড়ল। তারপর আমাদের দিকে চেয়ে একটা হাই তুলল। গুড গার্ল, কাম টু বাবা, কাম কাম। সুলতানা এবার উঠে গরাদের কাছে এসে গরাদে মাথা ঘষল। বীরেন্দ্রবাবু গরাদের ভেতর হাত ঢুকিয়ে দিয়ে সুলতানার মাথায় হাত বুলিয়ে দিলেন, কানের পেছন দিকে চুলকে দিলেন। ঠিক এই সময়ে খুব জোরে কোথাও বাজ পড়ল। সুলতানা একটা বিরক্তিসূচক ডাক ছেড়ে আবার পায়চারি শুরু করলো। বীরেন্দ্রবাবু ও আমি এবার ঘরের বাইরে এসে দাঁড়ালাম। দেখলাম গণেশ নামের লোকটা বাইরে অপেক্ষা করছে। খেয়েছে কিছু? না সাহেব, শুধু পায়চারি করে যাচ্ছে। ঝড় বৃষ্টি না কমলে কিছু খাবে না। তুই শুয়ে পড়, আলোগুলো জ্বলুক। গণেশ সেলাম ঠুকে চলে গেল। বীরেন্দ্রবাবু ওনার নিভে যাওয়া সিগার আবার ধরিয়ে দরজা বন্ধ করে তালা চাবি দিলেন। আসুন মিস্টার সরকার, আমরা ডিনারটা সেরে নিই। কোয়েলের সাথে আবার দেখা হলো ডিনারের সময়। সামান্য একটু খুঁড়িয়ে হাঁটছে। কোয়েলের হাঁটা দেখে বীরেন্দ্রবাবু কারণ জিজ্ঞেস করলেন। তারপর বললেন, বাড়ির মধ্যে শুয়ে বসে থেকে কি করে পা মচকত বুঝি না। মিস্টার সরকার, কাঁচা বয়সে পদস্খলন কি ভালো, হ্যাঁ? আমি ভদ্রতার খাতিরে একটু হাসলাম। ডিনারে ছিল খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, বেগুনি আর আইসক্রিম। সামনে বীরেন্দ্রবাবু, সদ্য দেখে আসা বাঘিনী, অচেনা পরিবেশ, এসব না থাকলে ডিনার ভালোই লাগতো। এরকম ঝড় বৃষ্টির মধ্যেই তো খিচুড়ি জমে। খেতে খেতে কোয়েল বলল, জানো, শুভেন্দু কলেজে খুব ভালো ছাত্র ছিল। ফার্স্ট ক্লাস থার্ড হয়েছিল, 85% মার্কস পেয়েছিল। দ্যাটস ইমপ্রেসিভ। বাট আমি বইপত্র পড়াশোনাকে বিশেষ গুরুত্ব দিই না মিস্টার সরকার। বাঙালি বড্ড বেশি বই ঢুকে গেছে শুধু একটা চাকরি পাওয়ার জন্য। তার ডায়েট ছোট হতে হতে এখন চায়ের দোকানের ক্ষুদ্র কাপের সাইজে এসে ঠেকেছে। তার দেহ দুর্বল, পেশি দুর্বল, তার সব কিছুতেই ভয় বাড়ছে। তার ব্যবসা করতে ভয়, অভিযানে ভয়, মারামারি করতে ভয়। সে বড় কিছু ভাবতেই ভুলে গেছে। আর এইসব ভয়কে গোপন করে এই বলে আমরা খুব কালচার্ড, শিক্ষিত, আমরা অন্যরকম।
অন্যরকম। মাই ফুট। ওর সামনে বাঙালির বদনাম না করলেই নয়। বীরেন্দ্রবাবু দ্বিতীয় ইলিশের টুকরোটা ভাঙতে ভাঙতে মাথা নাড়লেন। বদনাম নয়, আই এম স্টেটিং ফ্যাক্টস হিয়ার। আপনি সঞ্জয় বনশালীর ছবি দেখেছেন? আমি খেতে খেতে মাথা নেড়ে হ্যাঁ জানালাম। হিন্দি ছবি টবি আমার দেখা হয় না, তবে ফ্লাইটে দেখি। ওর দুটো ছবি দেখেছিলাম, নামও ভুলে গেছি। অবভিয়াসলি রাবিশ, বাট ইন এ গ্র্যান্ড স্কেল দ্যাট ম্যান নোজ হাউ টু থিঙ্ক বিগ। বাঙালি এখন বড় কিছু ভাবতেই ভুলে গেছে। একটা ৩০-৩৫ হাজারের চাকরি, সেটাই অবজেক্টিভ হয়ে দাঁড়িয়েছে। ডিনার সেরে আমরা তিনজনে বসবার ঘরে বসেছি। বাইরে তুমুল বৃষ্টি শুরু হয়েছে, সেই সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। ভেবেছিলাম কোনো একটা অজুহাত দিয়ে কাল সকাল সকাল রওনা দেব, কিন্তু এ যা বৃষ্টি হচ্ছে, পথঘাট তো সব ডুবে যাবে। কি দুর্যোগ শুরু হলো দেখো তো। এই শুভেন্দু, তুই কাল ফিরবি কি করে? সেই কথাই তো ভাবছি। আরে শিলিগুড়ি এখান থেকে হার্ডলি ১৫ মিনিট বাই কার। এসের চিন্তা, ঝড় বৃষ্টি হলো প্রকৃতির রৌদ্ররূপ, তাকে উপভোগ করুন মশাই। কোয়েল হাই তুলল। আমার হাত ঘড়িতে রাত্রি 11:15। আমার তো বাবা খুব ঘুম পেয়েছে, তোমরা শোবে না? তুমি শুয়ে বলো কি, আমি আধ ঘন্টা বাদে আসছি। আই নিড আ ড্রিঙ্ক। শুভেন্দুবাবু একটু খাবেন নাকি? তাহলে আমি ঘুমোতে যাচ্ছি। গুড নাইট। কোয়েল গুড নাইট জানিয়ে চলে গেল। শোবার ঘর দোতলায়। আজ আমার ভালোই মদ্যপান হচ্ছে। সন্ধেবেলা ব্রান্ডি আর এখন হুইস্কি। আমিও বিশেষ আপত্তি করিনি। অত সামনে থেকে বাঘ দেখে আমারও অবচেতন বোধহয় কড়া কিছু চাইছিল। দেখলাম বীরেন্দ্রবাবু হুইস্কিতে জল টল মেশান না, হয় নিট নয় একটু বরফ দিয়ে। তবে এত তাড়াতাড়ি শেষ করেন যে বরফ বোধহয় গলার সময় পায় না। বাইরে তেড়ে বৃষ্টি হচ্ছে। আধ ঘন্টা হয়ে গেছে আমরা চুপচাপ বসে আছি। আমি একটু একটু করে হুইস্কিতে চুমুক দিচ্ছি। শালা যার কাছ থেকে প্রেমিকাকে উদ্ধার করতে চাই, বসে বসে তারই মাল খাচ্ছি। কি কপাল আমার! আমার কোষ্ঠীতে আছে 35-এর পর একটা বড় ফাঁড়া আছে। মা প্রায়ই বলে সাবধানে বাইক চালাতে। কে জানে এই বীরেন্দ্রবাবুই গুলিটুলি করবেন কিনা। কি ভাবছেন মিস্টার সরকার? প্রশ্নে ভাবনায় জ্যোতি পড়ল। বীরেন্দ্রবাবু নিজের ফোনটা হাতে নিয়ে একবার দেখে বললেন, আপনার মোবাইলে টাওয়ার আছে? আমার তো গেছে দেখছি। খেয়াল হলো ফোনটা সেই যে চার্জে বসিয়ে এসেছি আর খোলা হয়নি। জানালাম সেটা। একটু ঝড় বৃষ্টি হলেও তো টাওয়ার গায়েব। আমার একটা জরুরি কল আসার কথা। নেভার মাইন্ড, রাত অনেক হলো, চলুন সুলতানাকে আরেকবার দেখে নিয়ে আমরা শুতে যাই। বেটি আমার সারাদিন না খেয়ে রয়েছে। বৃষ্টি চলছে ভালোই। বীরেন্দ্রবাবু ঘরের কোণ থেকে একটা বেশ বড় ছাতা নিয়ে এগোলেন। আমি পেছন পেছন। একতলার সামনের 2 ধাপ সিঁড়ি দিয়ে আমরা মোরাম বিছানো রাস্তায় নামলাম। এক ছাতার তলায় আমরা দুজন। বীরেন্দ্রবাবু ছাতা ধরে আছেন। বাড়ির ডান দিকে চিড়িয়াখানা। বৃষ্টি ছাড়া কোথাও কোনো আওয়াজ নেই। বাড়ির চাকর রাঁধুনি সবাই বোধহয় ঘুমিয়ে পড়েছে। কোয়েলও কি ঘুমোচ্ছে? আমরা দ্রুত পায়ে চিড়িয়াখানার দিকে এগোচ্ছি। এমন সময় এক পিলে চমকানো হাসি হাসল কে যেন। আমি সভয়ে 2 পা পিছিয়ে এসে স্থাণু হয়ে বৃষ্টিতে ভিজছি। বীরেন্দ্রবাবু পিছিয়ে এসে আমার মাথায় ছাতা ধরে বললেন, ঘাবড়াবার কিছু নেই, আমার হায়নার ডাক। আসুন। বইতে পড়েছিলাম বটে হায়নার হাসি। সে যে এত ভয়ঙ্কর, না শুনলে বুঝতে পারতাম না। চিড়িয়াখানার সামনে বারান্দায় উঠে এসে বীরেন্দ্রবাবু ছাতা বন্ধ করলেন। বারান্দাতেও একটা আলো জ্বলছে। আমরা সুলতানার ঘরের দিকে এগোলাম। দরজা বাইরে থেকে ছিটকিনি টানা এবং তালা মারা। বীরেন্দ্রবাবু ওনার ড্রেসিং গাউনের পকেট থেকে চাবির গোছা বার করে তালা খুললেন। ঘরে আমরা ঢুকতে না ঢুকতেই সুলতানা গর্জে উঠল। বাঘের ডাক নয়,
বাঘের গর্জন। 15-20 ফুটের দূরত্বে সেই গর্জন শুনলে মনে হবে যমদূতের ডাক। মেজাজ বেটির খুবই খারাপ, আজ আর খাবে না মনে হয়, কিন্তু ঘুমোতে তো হবে। দেখি এক টুকরো মাংস ঘুমের ওষুধ দিয়ে যদি আমার হাতে খায়। ওষুধের বাক্সটা আবার কোথায় রাখলো গণেশ? আপনি একটু দাঁড়ান, আমি বাক্সটা নিয়ে আসি। আমি সুলতানের দিকে তাকিয়েছিলাম। দ্রুত বেগে পায়চারি করছে আর মাঝে মাঝে ঘাড় ঘুরিয়ে আমাকে দেখছে। বাঘের একটা সম্মোহনী শক্তি আছে, দেখলে চোখ সরাতে পারা যায় না। আমার সম্বিত ফিরল দরজায় ছিটকিনি লাগানোর আওয়াজে। এ কি, বীরেন্দ্রবাবু ঘরে নেই আর দরজা বন্ধ। আমি ঘরে একা। না, একা নই, গরাদের ওপারে সুলতানা। আমি ছুটে দরজার কাছে গিয়ে দরজাটা টানলাম, না, দরজা বন্ধ। বীরেন্দ্রবাবু, বীরেন্দ্রবাবু, মিস্টার রয়। ঘরের গরাদ লাগানো জানলার বাইরের দিকে কাঁচের স্লাইডিং প্যানেল খুলে গেল। জানলার ওপারে বীরেন্দ্রবাবু দাঁড়িয়ে সিগারেট টানছেন। কি ব্যাপার মিস্টার রায়, এটা কিরকম রসিকতা? দরজা খুলুন আপনি। আমার লোকজন, আমার বাঘিনী, আমার হায়না, আমার ঘোড়া, আমার বেবুন আর আমার স্ত্রী সবার উপরই নজর রাখে মিস্টার সরকার। ইউ টু আর হ্যাভিং অ্যান অ্যাফেয়ার। কোয়েল বিয়ের আগে আমরা পরস্পরকে ভালোবাসতাম। মানুষ নামক জানোয়ারের একটা খেলা আছে মিস্টার সরকার, ক্রিকেট। তাতে বল বাউন্ডারির বাইরে হাঁকাতে পারলে সবাই খুব ক্ল্যাপ দেয়। বন্য পশুদের মধ্যে কিন্তু বাউন্ডারির বাইরে যাওয়া মানে বিপদ, মৃত্যু। ইউ হ্যাভ ক্রসড ইউর লিমিট। শুনুন বীরেন্দ্রবাবু, পাগলামো করবেন না। আমি বুঝতে পারছি আপনি রেগে আছেন। দেখুন, কোয়েল বিয়েটা করে সুখী হয়নি। কোয়েল, থামুন। মেয়ে মানুষের আবার সুখী আর অসুখী হওয়া, কে জানে মেয়েরা কি চায়? আপনি জানেন নিশ্চিতভাবে। কাল যদি কোয়েল আপনাকে নিয়ে সুখী না হয়, তখন কি করবেন? ম্যারেজ ইজ এ নোবেল ইনস্টিটিউশন মিস্টার সরকার, অ্যান্ড ইউ হ্যাভ স্পয়েলড মাইন্ড, ইউ বোথ। নোবেল কথাটার মানে বোঝেন? কোয়েলের জন্য অন্য ওষুধ, কিন্তু আপনাকে আমি বাঘ দিয়ে খাওয়াবো। কি বলছেন আপনি? আপনি ভুলে যাচ্ছেন আমি একটা ব্যাংক ম্যানেজার, আমার ফ্যামিলি আছে। আমার মৃত্যু আপনি কিভাবে গোপন করবেন? একটু ভাবুন। একটু নয়, ভালোই ভেবেছি। ডিনারের পর আপনি খানিক বসে গুড নাইট বলে আপনার ঘরের দিকে রওনা হন, কিন্তু আপনি নিজের ঘরে না গিয়ে সুলতানাকে দেখতে আসেন। এখানে এসে দেখেন চাবিটা তারার গায়ে ঝোলানো আছে। আমি বলবো আমি ভুল করে চাবিটা তারা থেকে খুলে নিইনি। আপনি জানলা দিয়ে দেখেন গড়ার তোলা রয়েছে। কে জানে মদ খেয়ে বুদ্ধি লোপ পেয়েছিল কিনা। আপনি গড়াদ না নামিয়েই ঘরে ঢোকেন, বাকি কাজ সুলতানা করেছে। আমি বা আমরা কেউ জানি না আপনি এখানে এসেছিলেন। আমায় শুধু পরে এসে সুলতানাকে ঘরের ভিতর দিকে নিয়ে গিয়ে গড়াদ নামিয়ে বন্দি করে দিতে হবে, যাতে আপনার বডি রিকভার করা যায়। আপনার আর আমার এখানে দ্বিতীয়বার আসার কোনো সাক্ষী নেই মিস্টার সরকার। আমার অ্যালিবাই ঠিক আছে? গরাদ নামিয়ে মানে? মাই গড, আপনি কি উন্মাদ? হেল্প, হেল্প, হেল্প! মনে মনে চিৎকার করুন, মুখে নয়, মুখে নয়, নইলে ঘরের আলোটা নিভিয়ে দেবো। অন্ধকারে সুলতানা দেখতে পায়, আপনার কিন্তু সে ক্ষমতা নেই। গুড বাই। বীরেন্দ্রবাবু ঝড়াস করে জানলা টেনে বন্ধ করে দিলেন। তারপর আমার জীবনের সবচেয়ে আতঙ্কের ব্যাপারটা ঘটল। বুঝলাম বীরেন্দ্রবাবু বাইরে থেকে চাকা ঘুরিয়ে গড়াদ তুলে দিচ্ছেন। অর্থাৎ সুলতানা আর আমি এবার এক ঘরে, মধ্যে কোনো গড়াদ থাকবে না।
একটা পাগলের পাল্লায় পড়েছি আমি। গরাদটা আমার কাঁধের সমান উচ্চতায় উঠে গেছে। আমি ছুটে গিয়ে গরাদের নিচের দিকটা ধরলাম, ধরে নিচের দিকে নামাবার চেষ্টা করলাম। দুদিকে টানাটানিতে গরাদের পাল্লা এক জায়গায় আটকে রইল। সুলতানা এতক্ষণ এক জায়গায় থমকে দাঁড়িয়ে এই সব কাণ্ড দেখছিল, এবার আমার দিকে এগিয়ে এলো। সামনের একটা থাবা খানিক তুলে আবার নামিয়ে নিল। আরও 2 পা এগিয়ে এলো। নাকে একটা ভীষণ বোটকা গন্ধ লাগছে। আমি গরাদটা ছেড়ে দিয়ে ছিটকে দূরে সরে গেলাম। গরাদটা আবার ওপরে উঠতে লাগলো। আর কোনো ব্যবধান রইল না। আমি আর এক মানুষকে গো বাঘিনী এখন এক ঘরে মুখোমুখি। আমার সঙ্গে ফোনটাও নেই। এখন বুঝতে পারছি বীরেন্দ্রবাবু আমাকে সায়স্তা করবার জন্যই চলে এসেছেন তাড়াতাড়ি। রাস্তায় ধস নামার কথাটা মিথ্যে। আর সুচতুরভাবে কোয়েলকে আর অন্য কাজের লোকেদের ঘুমোতে পাঠিয়ে দিয়েছেন। আমার সঙ্গে আমার ফোনটা নেই সেটা জেনে নিয়েছেন। চিৎকার করব, কেউ না কেউ শুনতে তো পাবেই, কিন্তু যদি সত্যি আলো নিভিয়ে দেয় বীরেন্দ্রবাবু, অন্ধকারে এই জানোয়ারের সঙ্গে থাকা না, ইম্পসিবল। পরপর 2 বার মারাত্মক আওয়াজ করে বিদ্যুৎ চমকালো। সুলতানা আবার অস্থিরভাবে পায়চারি শুরু করেছে। আমি বন্ধ দরজার কাছে দেওয়াল সিটিয়ে দাঁড়িয়ে আছি। ওর চলাফেরার পথ যতটা ক্লিয়ার রাখা যায়। বারবার মুখ ফিরিয়ে ও আমায় দেখছে। দরজাটা ভাঙা যাবে না, পুরনো আমলের অত্যন্ত ভারী কাঠের দরজা। এই অবস্থার মধ্যেও আমি একটু গুছিয়ে ভাববার চেষ্টা করলাম। শিকার কাহিনী অনেক পড়েছি, কোনটা কাজে লাগবে, কোনটা কোনটা আমার সব কিছু গুলিয়ে যাচ্ছে। বারবার চোখ যাচ্ছে সুলতানার দিকে। হ্যাঁ, মনে পড়েছে, বাঘের চোখের দিকে সরাসরি চাইতে নেই। ওটা বাঘ চ্যালেঞ্জ হিসেবে নেয়। আর আর বাঘের দিকে পেছন ফিরে ছুটতে নেই। বাঘের দিকে মুখ করে আস্তে আস্তে পেছনে হাঁটতে হয়। আর কিছু মনে পড়ছে না। আমি তবে বাঘের হাতেই মরব, এটাই আমার ফাঁড়া ছিল। কতক্ষণ সময় কেটে গেছে? আমার ডিজিটাল হাত ঘড়ি বলছে 1.25 ঘন্টা, কিন্তু মনে হচ্ছে অনন্তকাল ধরে আমি বাঘিনীর সঙ্গে বন্দী রয়েছি। সুলতানা এখন ঘরের উল্টো দিকের দেওয়াল ঘেঁষে শুয়েছে। এই সুযোগ আগেই দেখে রেখেছি। গরাদের সামান্য খানিকটা সিলিংয়ের বাইরে রয়েছে, কিন্তু নাগাল পেতে হবে। আমি লম্বা বলা যায়, কিন্তু মেঝে থেকে ফলস সিলিংয়ের উচ্চতা 10 ফুট তো হবেই। আমি 5-11। ঘরে কাঁচা মাংস ভর্তি একটা বালতি আছে, বড়। বালতিটা উপর করে তার উপর দাঁড়ালে কি চেষ্টা করতে হবে। এইভাবে বাঘিনীর সাথে এক ঘরে থাকলে আমি পাগল হয়ে যাব। বন্য পশুর কথা কিচ্ছু বলা যায় না, কখন ঝাঁপিয়ে পড়বে। তার উপর আজ সারাদিনও কিছু খাইনি। আচ্ছা, আমি যদি বালতির মাংসটা খেতে দিই, সেটা খেলে পেট ভরবে। পশুর পেট ভরা থাকলে আক্রমণ নাও করতে পারে। আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। সুলতানা মেঝেতে মুখ ঠেকিয়ে শুয়ে আছে। আমি বালতিটা নিয়ে ঘরের উল্টো দিকের দেওয়াল অবধি গেলাম। একেবারে সুলতানার থেকে যতটা দূরে পারা যায়। তারপর বালতিটা উপর করে মাংসটা ফেললাম মেঝেতে। সুলতানাকে এই দিকে রাখাটাই জরুরি, যাতে গরাদ নামাতে পারলে ও গরাদের জালের মধ্যে থাকে। বালতি হাতে সুলতানার দিকে মুখ রেখে আস্তে আস্তে পিছু হেঁটে আবার ঘরের প্রান্তে এসে দরজার পাশ ঘেঁষে দাঁড়ালাম। সুলতানা এখনো শুয়ে আছে। বাঘ কি গন্ধ পায়? না, জিম করবেট লিখেছে পায় না। বাঘের ঘ্রাণ শক্তি দুর্বল, কিন্তু শ্রবণ শক্তি মারাত্মক। আমি খালি বালতিটা হাতে ধরেই আছি, মেঝেতে নামিয়ে রাখিনি। লোহার ভারী বালতিটা ধরে একটু বল পাচ্ছি, যদিও জানি বাঘের সামনে এটা কোনো অস্ত্রই নয়। থাবা দিয়ে একবার ঝাপটা মারলেই বালতিটা তুবড়ে যাবে। সুলতানা এখনো শুয়ে আছে, শুধু লেজটা মাঝে মাঝে নাড়ছে। আমি পা টিপে টিপে বালতি হাতে গরাদের নিচ বরাবর এগিয়ে গেলাম। এই ডিসেম্বর মাসেও ঘেমে আমার পাঞ্জাবি শরীরের সঙ্গে লেপ্টে গেছে। বালতিটা আস্তে করে উপর করে রাখলাম। বীরেন্দ্রবাবু মনে হয় চলে গেছেন। বাইরে কোনো সাড়া শব্দ নেই, একমাত্র বৃষ্টির আওয়াজ ছাড়া। তবে বিদ্যুৎ চমকানোটা কমেছে। আমার এবার উপর করা বালতির ওপর উঠতে হবে। তারপর হাত বাড়িয়ে সামান্য বেরিয়ে থাকা গরাদের শেষ প্রান্ত ধরে নিচে নামাতে হবে।
পারবো, পারতেই হবে। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। পায়ের স্যান্ডেল খুলে বালতির ওপর উঠলাম। সামান্য শব্দ হলো। সুলতানার একটা কান খাড়া হয়েছে, আমার দিকে মাথা ঘোরালো। অ্যাটাক করবে নাকি? সেসব ভাবার সময় নেই। আমি হাত উঁচু করে গড়াদের দিকে বাড়ালাম। আমার আঙুলগুলোর ডগা গড়াদের শেষ প্রান্ত ছুঁলো। আর 2 ইঞ্চি যদি লম্বা হতে পারতাম। না, এভাবে হবে না। পায়ের আঙুলের ওপর ভর দিয়ে দাঁড়াতে হবে। অমনভাবে দাঁড়াতে গিয়ে বালতিটা সামান্য নড়ল। গরাদ আমার হাতের নাগালে এসেছে, এবার টানতে হবে। এদিকে গরাদের নাগাল পেতে গিয়ে সুলতানার দিকে চোখ সরিয়েছিলাম। এখন দেখছি সুলতানা নেই। কোথায় গেল? এই অবস্থাতে ঘাড় ঘুরিয়ে যা দেখলাম তাতে আমার রক্ত জল হয়ে গেল। সুলতানা কখন নিঃশব্দে উঠে ঘরের দরজার দিকে চলে গেছে, আর এখন মেঝেতে গুঁড়ি মারার ভঙ্গিতে বসে রাগে লেজ আঁচড়াচ্ছে। সর্বনাশ, লাফাবে নাকি? এরপর কয়েকটা ঘটনা বিদ্যুৎ গতিতে ঘটে গেল। সুলতানা আমার পেছনে লাফিয়ে পড়ল, কিন্তু দাঁত বসাতে পারল না, কারণ বালতিটা সরে গিয়ে আমার শরীরের ভারসাম্য বজায় রইল না। কিন্তু সুলতানার থাবার ধারালো নখে আমার কাঁধ থেকে কোমর অবধি চিড়ে গেছে। আমি এখন 2 হাত দিয়ে গরাদ ধরে ঝুলছি। বুঝতে পারছি আমার পিঠ থেকে ফিনকে দিয়ে রক্ত ঝরছে, কিন্তু আমার তখন গরাদ ছাড়ার উপায় নেই। আমার শরীরের ওজনে গরাদ নিচে নামছে। সুলতানা আবার ঘরের দরজার দিকে চলে গেছে। আমি বুঝতে পারছি ও আবার লাফ দেবে, এবং এবারে আমায় বাগে আনতে পারলেই আমার নিশ্চিত মৃত্যু। আমার পা মেঝেতে ঠেকেছে, রক্ত যেভাবে বেরোচ্ছে, আর সময় পাবো না। নিজের রক্তে নিজের পা পিছলে যাচ্ছে। আমি আমার সর্বশক্তি দিয়ে গরাদ নামানোর চেষ্টা করলাম, এবং গরাদ পুরোটা নামলো। কিন্তু আমি এখন ঘরের পেছনের দেওয়াল ও গরাদের মাঝে জেলবন্দি, আর সুলতানা গরাদের বাইরে। আমি মেঝেতে শুয়ে পড়েছি। এই অবস্থাতেই দেখতে পাচ্ছি সুলতানা গরাদের খুব কাছে এগিয়ে এসেছে, আর মেঝেতে আমার ঝরে যাওয়া রক্ত ধারা চাটছে। ওহ, কি বিভৎস! রক্তক্ষরণে আর কিছুক্ষণের মধ্যেই আমি জ্ঞান হারাবো বুঝতে পারছি। বীরেন্দ্রবাবু ফিরে এসে যদি চাকা ঘুরিয়ে আবার গরাদ তুলে দেন। দরজায় শব্দ হলো কি? হ্যাঁ, হলো। দরজা খুলে আস্তে আস্তে একটা মাথা উঁকি দিল। বীরেন্দ্রবাবু আমার মৃতদেহ দেখতে এসেছেন। ভদ্রলোক ঘরে ঢুকলেন। সুলতানা একটু দূরে বসে নিজের থাবা চাটছে। গরাদ নামানো আর গরাদের জেলের ভেতর আমাকে দেখে গোটা ব্যাপারটা বুঝতে ভদ্রলোকের কয়েক সেকেন্ড সময় লাগলো। রাগে লোকটার মুখ কুঁচকে গেছে। সুলতানার দিকে চেয়ে গর্জে উঠলেন, Scoundrel! You didn't do your job! আমি আর বাঁচব না। পিঠে অসহ্য যন্ত্রণা, চোখে ঝাপসা দেখছি। আমার বাবাকে স্মরণ করে মনে মনে প্রণাম করলাম। আমার চাকরিটা কি বোন তুলি পাবে? মনে হয় না। ডেথ অন সার্ভিস তো নয়। জ্ঞান পুরোপুরি হারাবার আগে দেখলাম সুলতানা ঝাঁপিয়ে পড়ে ঘাড় কামড়ে ধরেছে বীরেন্দ্রবাবুর। আতঙ্কিত বীরেন্দ্রবাবু ভীষণ জোরে দুবার চিৎকার করলেন, না না সুলতানা, না হেল্প করিস আলি, সুলতানা! শেষ যা দেখেছি, বীরেন্দ্রবাবুর গোটা দেহটা সুলতানার মুখে ঝুলছে, আর আর সুলতানা ওনার ঘাড় কামড়ে ধরে ঝাঁকাচ্ছে। তারপর 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 জানি না। তারপর আমার চোখে অন্ধকার নেমে এলো।
আমার জ্ঞান ফেরে শিলিগুড়ির এঞ্জেল নার্সিংহোমে। ভর্তির পর 72 ঘন্টা আইসিইউতে ছিলাম। আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হাকিমপাড়া ব্রাঞ্চের ম্যানেজার শুভেন্দু সরকার কুমার বীরেন্দ্র রায় বর্মাকে খুন করেছি, কিন্তু এর জন্য আমার জেল ফাঁসি কিছুই হবে না। আসলে বীরেন্দ্রবাবুকে খুন করেছে আমার রক্ত। আমার রক্ত চাটতে থাকা সুলতানার মধ্যে জেগে উঠেছিল বহুদিন আগে তার খাওয়া মানুষের মাংসের স্মৃতি। ঝড় বৃষ্টিতে খিঁচড়ে থাকা মেজাজ, সারাদিন কিছু না খাওয়া, আর সামনে বীরেন্দ্রবাবুকে পাওয়া। সুলতানা ঘাড় কামড়ে ধরার 8 মিনিটের মধ্যেই বীরেন্দ্রবাবুর মৃত্যু হয়। বীরেন্দ্রবাবুর চিৎকারে সবাই ছুটে এসেছিল। তারপর বন দপ্তরের কর্মীরা এসে আগে সুলতানাকে ঘুম পাড়ায় ডার্ট বুলেট দিয়ে, তারপর গরাত তুলে আমায় উদ্ধার করে। আমার কাঁধ থেকে কোমর অবধি একটা গভীর ক্ষতচিহ্ন আছে। ডাক্তার বলেছেন ক্ষত সেরে গেলেও দাগটা আজীবন থাকবে। পরে আয়নায় দেখেছি, জানেন, দেখলে মনে হয় কেউ একটা লম্বা বাউন্ডারি লাইন টেনে দিয়েছে। বীরেন্দ্রবাবুর কথা মনে পড়ে যায়। আমি নাকি বাউন্ডারি লাইন ক্রস করেছিলাম। যাই হোক, ওনার সব পশুকেই বন দপ্তর নিয়ে গেছে। সুলতানার কি ব্যবস্থা হবে সেটা নিয়ে বন্য প্রাণী বিভাগে উচ্চ পর্যায়ের মিটিং হবে। আর কোয়েল, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর এই সময় আমাদের বিয়ে হবার কথা আছে। ভালোবাসার পতাকা ওড়াতে মশাই বাঘ সহবাস করে এসেছি। একটা পরমবীর চক্র বা ঐগোছের কিছু কি পাওয়া উচিত নয় আমার? কি বলেন আপনারা? শুনছিলেন যেখানে বাঘের ভয়। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বললাম, কোয়েল, গার্গী, সিস্টার সঙ্গীতা, ডাক্তার সঞ্জয়, পুলিশ সায়ন, বীরেন্দ্র এবং অন্যান্য কয়েকটি চরিত্রের সংলাপগুলো বলেছে অপু, এবং গল্প পাঠে শুভেন্দুর চরিত্রে ছিলাম আমি, দীপঙ্কর। গালগপ্পে আবার দেখা হবে পরের গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার। ও হ্যাঁ, কেমন লাগছে সেটা জানাবেন কিন্তু। কাল গপ্প